আমার নিজের বোন আমার বাড়িতে, আমার বেডরুমে, আমারই বিছানায় আমার বরের সঙ্গেই সম্পর্ক করত। আর আমি সেটা বসে, বসে দেখতাম। আমার মতো এই ভুলটা যারা করছেন, এই গল্পটি শোনার পরে আশা করছি তাদেরও শিক্ষা হবে। ভাবতেও পারিনি আমার নিজের বোন আমার সংসারে আগুন লাগিয়ে দেবে। আসলে আমরা ২ বোন ছিলাম। আমার নাম বানী। আমার ছোট বোনের নাম রানী। ১ম থেকেই আমি খুব সহজ সরল স্বভাবের ছিলাম এবং রানী খুব ছটফটে স্বভাবের ছিল। সে অনেক মডার্ন ছিল আর আমি খুব সংস্কারী মেয়ে ছিলাম। মায়ের দেওয়া শিক্ষা ও সংস্কার আমি মেনে চলতাম। ছোটবেলাতেই আমরা বাবাকে হারিয়েছিলাম। রানী বয়সে আমার থেকে ৫ বছরের ছোট ছিল। তাই আমি তাকে খুব ভালোবাসতাম এবং খুব আগলে রাখতাম। তার ছটপটে স্বভাবের জন্য মা তাকে খুব বকা দিত। আমি তাকে সবসময় মায়ের বকা থেকে বাঁচিয়ে নিতাম। সে বাইরে থেকে মাঝে মধ্যে অনেক রাত করে বাড়ি ফিরত। তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, রানী এইসব খুবই পছন্দ করত। কিন্তু আমার মা এসব একদমই পছন্দ করত না। মা যখন জানতে পারত রানী তার ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, তখন খুব বকাবকি করত। কিন্তু আমি রানীর হয়ে মাকে বোঝাতাম এবং বলতাম, এখন যুগটাই হচ্ছে মডার্ন। এখনকার ছেলেমেয়েরা খুব ফ্রি। ঘুরতে যাওয়া, সিনেমা দেখা এসব তাদের কাছে নর্মাল ব্যাপার। মা তখন আমাকে বলতো, তুইও তো মডার্ন যুগের মেয়ে, কিন্তু তুই তো এসব করিস না। আসলে আমি যেহেতু মায়ের কথা মতোই কাজ করতাম এবং খুব সংস্কারী ছিলাম ও পুজো পাঠ করতে পছন্দ করতাম, তাই মা রানীর থেকে আমাকে বেশি ভালোবাসতো এবং আমার উপরে খুবই বিশ্বাস করত। এবং মা খুব ভালো করে জানতো যে আমি এমন কোনো কাজ করব না যাতে আমার মায়ের মান সম্মান নষ্ট হয়ে যাক। কিন্তু মা রানীকে নিয়ে খুব ভয় পেত। তাই মা রানীকে খুব বকাবকি করত এবং রানী সবসময় আমার সঙ্গে তুলনা করত এবং রানীকে বলতো, তোর দিদির দেখেও তুই কিছু শিখতে পারিস না। ভাবতেও পারিনি রানী মায়ের ওই কথার প্রতিশোধ আমার জীবনটাকে নষ্ট করে নেবে। তারপরে মা যখন প্রতাপের সঙ্গে আমার বিয়ে ঠিক করে, তখন প্রতাপ আমাকে শহরে নিয়ে চলে আসে। প্রতাপ শহরেই চাকরি করত। প্রতাপ আমাদের গ্রামেরই ছেলে ছিল। প্রতাপের মায়ের সঙ্গে আমার মায়ের ভালো সম্পর্ক ছিল। প্রতাপের মা আগে থেকেই বলে রেখেছিল প্রতাপের বিয়ে আমার সঙ্গেই দেবে। কিন্তু বিয়ের আগে প্রতাপের ও আমার সেরকমভাবে কোনোদিন কথা হয়নি। মাঝে সাঝে যদি কোনোদিন দেখা হতো তাহলেই একটু কথা বলতাম। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। শহরে প্রতাপের নিজের একটা ফ্ল্যাট ছিল। বিয়ের পরে প্রতাপ আমাকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। প্রতাপ আমার খুবই খেয়াল রাখত। এইভাবে আমাদের বিয়ে হতে প্রায় ১ বছর হয়ে গেছিল। ১ বছর পরে আমার জীবনে কষ্ট শুরু হয়। যখন ডাক্তার বলে দেয় আমি কোনোদিন মা হতে পারবো না। এই কথাটা আমি পরে জানতে পেরেছিলাম। প্রতাপ আমার থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিল। কারণ প্রতাপ জানতো আমি যদি জানতে পারি তাহলে হয়তো ডিপ্রেশনে চলে যাব। আমি যখন তাকে জিজ্ঞেস করতাম, ডাক্তারে কি বলেছে? তখন সে একটাই কথা বলতো, আমি যেহেতু দুর্বল আছি তাই একটু সময় লাগবে, তবে অবশ্যই আমাদের বাচ্চা হবে। এইভাবে আমার ও প্রতাপের ভালোই চলছিল। কিন্তু আমার সংসার তো সেই দিনই নষ্ট হয়ে গেছিল যেদিন আমার বোন রানী শহরে আমাদের সঙ্গে থাকতে এসেছিল। আসলে রানী শহরে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছিল। সে মায়ের সঙ্গে ঝামেলা করে আমার ও প্রতাপের কাছে থাকতে এসেছিল। আসলে মায়ের ইচ্ছে ছিল তার বিয়ে দিয়ে দেওয়ার। কিন্তু রানী মায়ের সঙ্গে ঝামেলা করে শহরে আমার ফ্ল্যাটে এসেছিল এবং বলেছিল সে নাকি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায়। আমি তখন মাকে ফোন করে বুঝিয়েছিলাম, রানী যখন পড়তে চাইছে তাহলে সে পড়ুক। বিয়ে তো একদিন না একদিন অবশ্যই হবে। সে যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছে তাহলে তার মনের ইচ্ছেটা পূরণ হোক। মা যেহেতু প্রথম থেকেই আমার সব কথা শুনতো, তাই মা আমার কথা শুনেই রানীকে আমার ও প্রতাপের কাছে থাকতে দিয়েছিল। রানী প্রথমে বলেছিল সে ওই কলেজের গার্লস হোস্টেলেই থাকবে। কিন্তু আমি তাকে হোস্টেলে থাকতে দিইনি। আমি রানীকে বলেছিলাম, আমার বাড়ির পাশেই তো কলেজ, তাহলে হোস্টেলে থাকার কি দরকার? তুই আমার বাড়িতে থেকেই যাওয়া আসা করবি। হোস্টেলের খাবার এবং বাড়ির খাবারের মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই বাড়ির খাবার খেয়ে টাইম মতো কলেজে যাওয়া আসা করতে পারবি। প্রতাপ রানীকে কলেজে রেখে দিয়ে আসতো। আমাদের বাড়ি থেকে কলেজ যেতে বাইকে মোটামুটি ১০ মিনিট সময় লাগতো। আমি নিজেই প্রতাপকে বলেছিলাম যাতে সে অফিসে যাওয়ার আগে রানীকে কলেজে রেখে দিয়ে আসে। সেদিন দুপুরবেলা আমি খাবার রেডি করে ডাইনিং টেবিলের মধ্যে সাজিয়ে রাখছিলাম। ঠিক ওই সময় দেখি প্রতাপ একটা ঢোলা প্যান্ট ও গায়ে কোনো জামা না দিয়ে নিচে টেবিলের কাছে চলে আসে। আমি তখন প্রতাপকে বলি, তুমি খালি গায়ে কেন নিচে নেমে এসেছো? প্রতাপ তখন বলে, এতে কি হয়েছে? আমি তখন বলি, তোমার শালি এই বাড়িতেই থাকে, এটা তুমি ভুলে যেও না, এবং সে যথেষ্ট বড়, ও কোনো ছোট বাচ্চা নয়। তাই তুমি নিজের মান মর্যাদা বজায় রেখে কাজ করবে। যাও, তুমি গায়ে এবার একটা জামা দিয়ে এসো। ঠিক ওই সময় রানীও নিচে চলে আসে। সে তখন আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে দিদি?
তুমি কি ব্যাপার নিয়ে জামাইবাবুকে বকাবকি করছো? প্রতাপ তখন রানীকে বলে, দেখো না, তোমার দিদি এখনও সেই পুরাতন যুগেই পড়ে আছে। আচ্ছা রানী, তুমিই বলো, আমি খালি গায়ে এসেছি, ওতে কি তোমার কোনো অসুবিধে আছে? রানী তখন হেসে উত্তর দেয় ও বলে, আমার এতে কোনো অসুবিধে নেই, বরঞ্চ জামাইবাবুকে তো খালি গায়ে বেশি হ্যান্ডসাম লাগছে। আমি তো বিয়ে করলে জামাইবাবুর মতোই একটা হ্যান্ডসাম ছেলেকেই বিয়ে করব। আমি তখন রানী ও প্রতাপকে বলি, তোমাদের এই মডার্ন যুগের স্টাইল আমার মাথায় অত শত ঢোকে না, তাই তোমাদেরকে যা ভালো লাগে তোমরা তাই করো। আমার বলার কাজ আমি বলেছি, যাতে বেশি মডার্ন হওয়ার চক্করে আমরা নিজেদের আদব কায়দা ভুলে না যাই। আমার কথা শুনে প্রতাপ ও রানী হাসতে শুরু করে। আসলে তারা দুজন আমার মনের সব থেকে কাছের মানুষ ছিল। আমি তো স্বপ্নেও ভাবিনি আমার ওই কাছের মানুষ দুটোই আমাকে এইভাবে তিলে তিলে মারবে। আসলে আমি যখন কোনো কাজে ব্যস্ত থাকতাম তখন প্রতাপের ছোটোখাটো কাজকর্ম আমি রানীকে করতে বলতাম। যেমন একদিনের কথা বলি, সেদিন প্রতাপ যখন অফিস যাওয়ার জন্য রেডি হয় তখন তার শার্টের বোতাম খুলে গেছিল। আমি যেহেতু রান্নাঘরে প্রতাপের জন্য টিফিন রেডি করতে ব্যস্ত ছিলাম, তাই রানীকে বলেছিলাম, তোমার জামাইবাবুর যে শার্টটা পরেছে ওই শার্টের একটা বোতাম খুলে গেছে, তুমি একটু সেলাই করে দাও। রানী তখন আমার কথা শুনে তার জামাইবাবুর শার্টের বোতাম সেলাই করে দিয়েছিল। প্রতাপ তখন আমাকে বলে, দেখো, রানী অর্ধেক বউ হওয়ার কাজ করেছে। আমি প্রতাপ ও রানীর এই কথাগুলোকে হেসে উড়িয়ে দিতাম, কারণ আমার অনেক বিশ্বাস ছিল আমার বর ও নিজের বোনের উপরে। কিন্তু এই বিশ্বাস যে এইভাবে ভাঙবে ভাবতেও পারিনি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাত 12টা বাজে, কিন্তু রানী তখনও বাড়ি আসেনি। আমি তখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি এবং প্রতাপকে বলি, এই শহরে রানী নতুন, আমার খুব ভয় হচ্ছে, রানীর সঙ্গে কিছু হয়ে যায়নি তো? দেখো না, রাত্রি 12টা বাজছে, এখনও সে বাড়ি আসেনি। আমি তখন রানীর চিন্তায় কান্নাকাটি শুরু করে দিই। প্রতাপ তখন বলে, তুমি শুধুই শুধুই ভয় পাচ্ছ, ও ঠিক বাড়ি চলে আসবে। তারপর আমি প্রতাপকে বলি, তুমি একটু দেখো না গো, কলেজের আশেপাশে গিয়ে দেখো না, খোঁজ খবর নিয়ে দেখো না। প্রতাপ তখন বলে, তুমি কান্নাকাটি বন্ধ করো, আমি এক্ষুনি দেখে আসছি। ওই কথাটা বলা মাত্রই দেখি রানী বাড়ি ঢুকছে। আমি তখন রানীকে দেখে তাকে অনেক বকাবকি শুরু করে দিই এবং বলি, তোর একটা ফোন করতে কি হয়েছিল? রাত্রি 12:30 বাজে আর এখন তুই বাড়ি এসেছিস? এখন কি বাড়ি ঢোকার টাইম? কোথায় ছিলি এতক্ষণ? কি করছিলিস তুই? যদি এরকম করিস তাহলে আমি কিন্তু মাকে সব কথা বলে দিব। আর এখানে থাকতে গেলে এত রাত পর্যন্ত বাইরে থাকা হবে না। রাত্রি 8টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। এটা গ্রাম নয়, এটা শহর। রানী তখন আমাকে বলে, দিদি, তুমি কেন এত বকাবকি করছো? আমি তো আমার বন্ধুদের সঙ্গে ছিলাম, আর এখন তো মাত্র 12:30 বাজছে, আর আমি কি এমন দোষ করেছি? রানীর কথা শুনে আমি বলি, আচ্ছা, তুই তাহলে কোনো দোষ করিসনি? তুই যখন তোর বন্ধুদের সঙ্গে টাইম কাটাচ্ছিলিস, তাহলে আমাকে বা তোর জামাইবাবুকে একটা ফোন তো করতে পারতিস, বলতে তো পারতিস তোর বাড়ি আসতে দেরি হবে, তাহলে আমার এত চিন্তা হতো না। রানী তখন বলে, আমি ফোন করব কি করে, আমার তো ফোনে চার্জ ছিল না। আমি তখন রানীকে অনেক বেশি বকাবকি শুরু করে দিই। রানী আমার কথা শুনে রাগ করে নিজের রুমে চলে যায়। প্রতাপ তখন আমাকে বলে, বানি, তোমার বোন এখন ছোট নয়, ও যথেষ্ট বড়। তোমার বোনের যথেষ্ট জ্ঞান হয়েছে। তোমাকে তার উপরে এত বেশি রাগ করা ও তাকে এত বেশি বকাবকি করা ঠিক হয়নি। ও তো সত্যি কথাই বলেছে যে ও তার বন্ধুদের সঙ্গে টাইম কাটাচ্ছিল। তাহলে তোমার এত বেশি চিন্তা করার কি আছে? শুধুই তুমি ওকে এত বেশি বকে দিলে। আমি তখন প্রতাপকে বলি, তুমিও আমাকেই কথা শোনাচ্ছ? আর ও যে এত রাত পর্যন্ত বাইরে ছিল, এত রাতে সে বাড়ি ঢুকেছে, সেটা কি দোষ নয়? প্রতাপ তখন আমাকে বলে, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এই বলে সে রানীর ঘরে গিয়ে রানীর রাগ ভাঙাতে শুরু করে। আমি তখন রাগ করে নিজের রুমে গিয়ে ডাক্তারের দেওয়া ওষুধ পানি খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমি নিজে রানীর রুমে গিয়ে রানীর সঙ্গে দেখা করি। তখন দেখি রানী খুশি খুশি নিজের রুমে নতুন জামা কাপড় পরে সাজুগুজু করছে। আমি তখন রানীকে জিজ্ঞেস করি, রানী, তুই আমার কালকের কথার জন্য কি এখনও রাগ করে আছিস? রানী তখন আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে বলে, আমার সহজ সরল দিদি, আমি তোমার উপরে রাগ করে নেই। কাল রাতে জামাইবাবু আমার সব রাগ মিটিয়ে দিয়েছে, তাই আমি এখন খুব খুশি। আমি তখন রানীর কথা শুনে অবাক হয়ে বলি, তার মানে? রানী তখন বলে, কাল রাতে জামাইবাবু আমাকে অনেক বুঝিয়েছে, তাই আমি আর তোমার উপরে রাগ করে নেই। ওই ঘটনাটা হওয়ার 1.5 মাস পরে একদিন রানীর সঙ্গে বারান্দায় বসে চা খাচ্ছিলাম ও তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। ঠিক ওই সময় রানী চা খেতে খেতে হঠাৎ করে বমি করতে শুরু করে দেয়। আমি তখন বলি, কি হয়েছে তোর? হঠাৎ করে এই রকমভাবে বমি করছিস কেন? রানী তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে
মুখের ঘামটাকে মুছে বলে, না না কিছু না, ওই কালকে কলেজে হয়তো বাইরের খাবার খেয়ে আমার এরকম অ্যাসিডিটি হয়ে গেছে, তার জন্য হয়তো আমার গা বুলাচ্ছে। আমি তখন রানীকে বলি, তাহলে আমি কি ডাক্তারকে বাড়িতে ডাকবো? সে তখন বলে, না না, ডাক্তারকে ডাকতে হবে না, একটা গ্যাসের ট্যাবলেট খেলেই আমার সব কিছু ঠিক হয়ে যাবে। দিদি তুমি চিন্তা করো না। ওটা বলে রানী আমার সঙ্গে আর বেশি কথা না বলেই তাড়াহুড়ো করে নিজের রুমের মধ্যে চলে যায়। তার পরের দিন সকালবেলা প্রতাপ যখন অফিস যাওয়ার জন্য রুমের মধ্যে রেডি হচ্ছিল, তখন আমি রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে যা দেখি, ওটা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ আমার বাড়িতে আমার পিঠ পিছনে এইসব নোংরা কাজ হচ্ছিল, আর আমি সেটা টেরও পাইনি। সেদিন দেখি রানী আমার রুমে ঢুকে প্রতাপকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে এবং বলছে সে নাকি প্রতাপের বাচ্চার মা হতে চলেছে। ওটা শুনে তো আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। আমি তখন ঘরে ঢুকে রাগে রানীর গালে একটা থাপ্পড় মারি এবং প্রতাপকেও একটা থাপ্পড় মারি। তারপর বলি, তোরা দুইজন মিলে আমাকে ঠকিয়েছিস। তুই যখন কালকে বমি করছিলিস তখনই আমার তোর উপরে সন্দেহ হয়েছিল, কিন্তু তুই যে আমার বরের সঙ্গেই এই নোংরা কাজ করবি আমি ভাবতেও পারিনি। তুই তো আমার নিজের বোন, তুই কি করে আমার সঙ্গে বেইমানি করতে পারলি? ভাবতেও পারিনি তুই আমার নিজের বোন হয়ে আমার সঙ্গে এরকম করবি। আমি তো তোকে অনেক ভালোবেসেছিলাম, তাহলে তুই আমার বরের সঙ্গে এরকম করলি? ছি! আমার তোকে না নিজের বোন বলতেও ঘেন্না লাগছে। আমি তখন অনেক বেশি রেগে রানীর হাত ধরে টানতে টানতে সিঁড়ি থেকে নিচে নামিয়ে নিয়ে আসি। প্রতাপ তখন পেছন দিক থেকে বলে, বানি তুমি আমার কথা শোনো, রানীকে ছেড়ে দাও। আমি প্রতাপের কোনো কথা শুনিনি। নিচে নিয়ে এসে রানীকে বলি, তুই এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, নইলে আমি কিন্তু মাকে সব কিছু ফোন করে বলে দিব। আমাকে তো আগেই বুঝে যাওয়া উচিত ছিল, যেই মেয়ে নিজের মাকে মানে না সে তার দিদিকে কি মানবে। রানী তখন চোখ মুখ লাল করে আমার দিকে রেগে আঙুল দেখিয়ে বলে, চুপ কর, একদম চুপ। এতক্ষণ তুই বলেছিস, এবার আমি বলবো। তুই যে সবসময় আমাকে বলিস তুই নাকি আমাকে খুবই ভালোবাসিস, তুই আমাকে একটুও ভালোবাসিস না। ছোট থেকেই তো তোর সমস্ত ইউজ করা জিনিস আমাকে দিতিস ব্যবহার করতে। আর মা তো শুধু তোকেই ভালোবাসে। মায়ের তো শুধু একটাই মেয়ে আছে, সেটা হচ্ছে বাণী। রানী তো কেউ নয়, রানী তো গঙ্গার জলে ভেসে এসেছে। তোর জন্য মা আমাকে কোনো দিন ভালোবাসেনি। ছোট থেকেই মা আমাকে সবসময় খোঁটা দিত। তুই আমার দুই চোখের বিষ। সমস্ত ইউজ করা জিনিস তুই আমাকে দিতিস। আজ আমি তোর বরকে ভালোবাসা ও সুখ দিতে পেরেছি, ওতে তোর খুব হিংসা হচ্ছে না? তুই যে সারাদিন রান্নাঘরে খাবার রান্না করিস আর ঘরের কাজকর্ম করিস, একটা বউয়ের কি শুধু এটাই কাজ? নিজের বরকেও খুশি রাখতে হয়, যে খুশিটা আমি প্রতাপকে দিয়েছি, যেটা তুই কোনোদিন দিতে পারিসনি। আমি প্রতাপকে ভালোবাসি। আমি প্রতাপকে ওই সুখটা দিতে পেরেছি, যেটা তুই কোনোদিন দিতে পারবি না। আমি প্রতাপের বাচ্চার মা হতে চলেছি, যেটা তুই কোনোদিন হতে পারবি না। সেদিন আমি জানতে পেরেছিলাম আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। তারপর রানীর কথা শুনে আমি আর সহ্য করতে না পেরে তাকে যখন মারতে যাই, ঠিক ওই সময় প্রতাপ আমার হাত ধরে নেয় ও বলে, রানীকে মারার ভুল একদম করবি না, কারণ রানী আমার বাচ্চার মা হতে চলেছে। তুই তো কোনোদিন মা হতে পারবি না, তাই বলে কি আমি তোর মতো মেয়েকে সারা জীবন নিয়ে থাকবো? প্রতাপের কথা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ভাবতেও পারিনি সে আমাকে এই রকমভাবে ঠকাবে। আমি তখন কেঁদে প্রতাপের হাত ধরে বলি, তুমি আমার সঙ্গে এরকম কিভাবে করতে পারো? আমার বোন না হয় ছোট, সে না হয় ভুল করেছে, কিন্তু তুমি তো বড়। তুমি কিভাবে এত বড় ভুল করলে? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমার বোনের সঙ্গে এরকম কিভাবে করতে পারলে? আমার বাচ্চা যদি না হয় তাহলে আমরা না হয় একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিতাম। আমার বাচ্চা হবে না, যার জন্য তুমি আমাকে এইভাবে কষ্ট দিবে? প্রতাপ তখন নিজের হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আমি আর তোকে ভালোবাসি না। আর তোকে ভালোবেসে কি হবে? তুই তো কোনোদিন আমাকে বাচ্চাই দিতে পারবি না। আর আমি অ্যাডপ্ট করা বাচ্চা নিব না। আমি নিজের সন্তান পেতে চাই। আমি এখন রানীকে ভালোবাসি, আর রানীও আমাকে ভালোবাসে। তখন আমি প্রতাপের কথা শুনে রেগে বলি, ঠিক আছে, তোমরা দুইজন মিলে যখন আমার জীবনটাকে নষ্ট করেই দিয়েছ, তাহলে আমি থানায় যাব। থানায় গিয়ে তোমাদের নামে রিপোর্ট করব। এই কথাটা বলা মাত্রই রানী ও প্রতাপ আমার হাত ধরে বলে, তুই থানায় গিয়ে রিপোর্ট করবি? তোকে তো এই বাড়ি থেকে বের হতেই দিব না। এই বলে রানী ও প্রতাপ আমার চুলের মুঠি ধরে আমাকে টানতে টানতে উপরের ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে আমার মুখে একটা পট্টি বেঁধে দেয় এবং আমার হাত পা বেঁধে আমাকে এক কোণায় বসিয়ে রেখে দেয়। তারপর তারা দুইজন মিলে আমার চোখের সামনেই সম্পর্ক করে। ওই সময় আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের মধ্যে বারবার ছুরি মারছে। ওই সময় আমার মনে হচ্ছিল আমার চোখ দিয়ে যেন জল নয়, রক্ত পড়ছে। আমি তখন রক্তের কান্না কাঁদছিলাম।
ওই সময় আমার মনের মধ্যে কী হচ্ছিল সেটা শুধুমাত্র আমি ও আমার ভগবান জানত। আমার চোখের সামনেই তারা নোংরা কাজ করছিল। আমি তখন চোখ বন্ধ করে আমার মাকে মনে করছিলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আমাকে যাতে এই দোজক থেকে মুক্তি দেয়। এইভাবে তারা আমাকে বেঁধে রেখে আমার উপরে অত্যাচার করত। আমি তাদের হাতে পায়ে ধরে বলেছিলাম তাদের জীবন থেকে আমি অনেক দূরে চলে যাব, কিন্তু আমাকে যাতে ছেড়ে দেয়। কিন্তু আমাকে ছাড়া তো দূরের কথা, তারা প্রত্যেক দিন আমাকে টর্চার করত। ওদিকে আমার শাশুড়ি প্রতাপকে ফোন করে জিজ্ঞেস করত বৌমা কেমন আছে। আসলে প্রতাপ শাশুড়িকে ফোন করে মিথ্যা কথা বলেছিল যে আমি প্রেগনেন্ট আছি। আসলে প্রতাপ ও রানী চেয়েছিল তাদের বাচ্চাটা হওয়ার পরে তারা দুইজন মিলে আমাকে মেরে ফেলে দিবে এবং সবাইকে বলবে বাচ্চার ডেলিভারি হওয়ার সময় আমার মৃত্যু হয়ে গেছে। কারণ রানী ও প্রতাপ প্রত্যেকটা কথা ও তাদের প্রত্যেকটা প্ল্যান আমার সামনেই বলতো। একদিন আমার মা যখন রানীকে ফোন করে এবং বলে বাণীর সঙ্গে অনেক দিন কথা হয়নি, রানী তখন আমার সামনেই মাকে মিথ্যা কথা বলে দেয়। সে বলে জামাইবাবু ও দিদি 7 দিনের জন্য ট্যুরে গেছে, ওরা ওদিকে ঘুরতে ব্যস্ত আছে, তাই তোমার সঙ্গে ফোনে কথা বলতে পারেনি। রানী মিথ্যা কথা বলে মায়ের ফোনটা কেটে দেয়। এদিকে আমি এত বেশি দুর্বল হয়ে গেছিলাম যে আমার হাত পা অচল হয়ে গেছিল, কিন্তু আমি মনের জোর হারাইনি। রানী ও প্রতাপ জানতো তারা যদি আমার মায়ের সঙ্গে আমাকে কথা বলতে না দেয়, তাহলে কিন্তু আমার মা গ্রাম থেকে শহরে চলে আসবে আমার সাথে দেখা করার জন্য। কারণ মা আমাকে অনেক ভালোবাসতো এবং মাঝে মধ্যে ফোনে আমার সঙ্গে কথা বলতো। রানী প্রায় মাসখানেক বাহানা করে কাটিয়ে দিয়েছিল। সে জানতো সে আর বেশি দিন বাহানা করে কাটিয়ে রাখতে পারবে না, নইলে মা আমার সঙ্গে দেখা করার জন্য শহরে চলে আসবে। তা রানী ও প্রতাপ আমার পেটে চাকু রেখে মায়ের সঙ্গে কথা বলতে দিত এবং বলতো বেশি চালাকি করলে এই চাকু নাকি পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। আমি তো ভয়ে মাকে সত্যি কথা বলতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম সেখান থেকে পালানোর, কিন্তু আমি পালাতে পারিনি। তারা আমার মুখে কাপড় ভরে মুখটাকে বেঁধে রাখত, যাতে আমি কোনো আওয়াজ বের করতে না পারি। আমার হাত পা বেঁধে আমাকে ঘরের একটা কোণায় বেঁধে রেখেছিল। যেমন করে একটা গরু ছাগলকে বেঁধে রাখে ঠিক ওই রকমভাবেই তারা আমাকে বেঁধে রেখেছিল। আমি বেশ কয়েকবার পালানোর চেষ্টা করেছিলাম। আমি যতবার পালানোর চেষ্টা করেছিলাম ততবার তারা দুইজন মিলে আমাকে খুব খারাপভাবে মারধর করত। তারা দুইজন মিলে মেরে আমার পুরো শরীরে দাগ করে দিয়েছিল। আমার চোখের সামনেই তারা দুইজন মিলে স্বামী স্ত্রীর মতোই জীবনযাপন করছিল। তাদের দুইজনের চোখে লজ্জাশরম বলে আর কিছু ছিল না। তাদের দুইজনের নোংরামি দেখে আমার চোখের জলও শুকিয়ে গেছিল। আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলাম আমি যাতে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারি। এইভাবে প্রায় 9 মাস কেটে যায় এবং রানীর ডেলিভারির টাইম চলে আসে। সেদিন দুপুরবেলা প্রতাপ ঘরে ছিল না। হঠাৎ করে রানী পেটে ব্যথার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। ও পেটে হাত দিয়ে প্রতাপকে ডাকতে শুরু করে। ওদিকে আমি তো এত বেশি দুর্বল ও লাচার হয়েছিলাম যে আমার নিজেরই শরীর চলছিল না। রানীর কান্নাকাটি দেখে আমার তখনও রানীর উপরে খুব মায়া হচ্ছিল, কারণ যতই হোক সে আমার বোন ছিল। ও যখন পেটে হাত দিয়ে প্রতাপকে ডাকতে শুরু করে এবং ছটপট করতে শুরু করে ও কান্নাকাটি করে, তখন রানীকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। আমি তখন কোনো রকম ওই কোণা থেকে উঠে এসে তার কাছে এসে ইশারা করে বলি সে যাতে কোনো রকমভাবে আমার হাতের বাঁধনটা খুলে দেয়, তাহলে আমি তাকে নিয়ে হসপিটালে যেতে পারবো। কিন্তু রানী ওই মুহূর্তেও আমাকে বিশ্বাস করেনি। সে আমার হাতের বাঁধন খুলেনি। আমি তার কষ্ট দেখতে না পেরে কোনো রকমভাবে নিজের হাতের বাঁধন খুলে ফেলি। তারপর নিজের মুখে পট্টিটাকেও সরিয়ে দিই। তারপর টেবিলে রাখা মোবাইলটা দিয়ে প্রতাপকে ফোন করি এবং বলি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমার তো ওই সময় মুখ দিয়ে ঠিকঠাক কথাও বের হচ্ছিল না, কারণ তারা দুইজন মিলে সবসময় আমার মুখের মধ্যে কাপড় ভরে রাখতো এবং মুখটাকে বেঁধে রাখতো। সেদিন আমি চালাকি করে প্রতাপকে ফোন করার পরে আমার মাকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম ও বলেছিলাম তুমি যত তাড়াতাড়ি পারো ফ্লাইটে করে শহরে চলে এসো, নইলে তুমি আর আমাকে জ্যান্ত অবস্থায় নয় মৃত অবস্থায় দেখতে পাবে। ওদিকে রানী তো ব্যথার জন্য কাহিল হয়ে বিছানায় পড়েছিল। আমি তখন না পেরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। প্রতাপের আসতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। প্রতাপ যখন বাড়ি আসে তখন সে ডাক্তারকে সঙ্গে করেই নিয়ে এসেছিল, কারণ প্রতাপ জানতো রানীকে বাড়ির বাইরে নিয়ে গেলেই সবাই জানতে পেরে যাবে যে এই বাচ্চাটা আমার নয় রানীর। তাই প্রতাপ চালাকি করে বাড়িতে ডাক্তার ও নার্স নিয়ে এসেছিল। তারপর 1 ঘন্টা পরে রানীর পুত্র সন্তান হয়। তারা দুইজন খুব খুশি ছিল। তারপর ডাক্তারে বলে আমি যদি সঠিক টাইমে না জানাতাম তাহলে বাচ্চাটা নাকি মারা যেত। তারপর ডাক্তারের যাওয়ার পরে আমি যখন প্রতাপকে বলি আমার কোলে একটু বাচ্চাটাকে দাও, সে তখন আমার চুলের মুঠি ধরে বলে তোর মতো কুপয়ার ছায়াও আমার বাচ্চাটার গায়ে পড়তে দিব না, কোলে তো অনেক দূরের কথা। তারপর আমি প্রতাপের পা ধরে বলি
তাহলে আমাকে এখান থেকে যেতে দাও। আমাকে মুক্তি দাও। আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমি কোনো দিন তোমাদের বিরক্ত করব না। তখন রানী প্রতাপকে বলে, এর কাহিনী এখানেই শেষ করে দাও। নইলে এই মহিলা আমাদের শান্তিতে থাকতে দেবে না। রানীর কথা শুনে প্রতাপ তখন আমার গলা টিপতে শুরু করে। তখন আমি তার হাতে পায়ে ধরে ভিক্ষা চাইছিলাম, যাতে আমাকে ছেড়ে দেয়, কারণ আমি বাঁচতে চেয়েছিলাম। ঠিক ওই সময় দেখি মা দরজা খুলে পুলিশ নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়েছে। তারপর পুলিশ প্রতাপকে অ্যারেস্ট করে নেয়। রানী যেহেতু ওই সময় অসুস্থ ছিল, তাই ওকে একদিনের সময় দেওয়া হয়েছিল। তাকে একদিন পরেই থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তাদের দুইজনকেই আমাকে হত্যা করার অপরাধে জেল হয়েছিল। মা রানীকে একটাই কথা বলেছিল, তোদের মতো মেয়েকেই কিছু কিছু বাবা মা নিজের হাতেই মেরে ফেলে দেয়। তোকে আমার মেয়ে বলতেও ঘেন্না লাগছে। তুই আমার জন্য মরে গেছিস। প্রতাপ যে বাচ্চার জন্য আমার উপরে এত টর্চার করেছিল, ঘুরে ফিরে সেই বাচ্চাটা আমার কাছে এসেছিল। প্রতাপ ও রানী যেহেতু জেল হয়েছিল, তাই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব আমি নিয়েছিলাম। আমার মা ঠিক টাইমে এসে আমাকে বাঁচিয়েছিল। আজ আমি মায়ের সঙ্গে প্রতাপ ও রানীর বাচ্চাটাকেই নিয়ে থাকি। ভাবতেও পারিনি আমিও কোনোদিন এইভাবে মা হতে পারবো। বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি। এই জন্যই বলে, খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়, আর ভালো কাজের ফল ভালো হয়। কারো এত বেশি ক্ষতি করতে নেই যে পরে আর কেঁদেও কুল পাওয়া যাবে না। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের বোন ও আমার নিজের স্বামী আমার সঙ্গে এই রকম করবে। তাই আপনাদেরকেও বলছি, এইভাবে চোখ বুজে কাউকেই বিশ্বাস করবেন না। আমার সঙ্গে ওই ঘটনাটা হওয়ার পরে আমি আর কোনো দিন বিয়ের কথা ভাবিনি। আমি ওই বাচ্চাটাকে নিয়ে মায়ের সঙ্গে খুবই ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।